আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনাদের মতো আমরা ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি যে মিটিংটা আমাদের হয়ে থাকে, তো আপনারা অনেকেই জানেন বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। ইন্টারভিউতে যাওয়ার আগে যদি আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারি, তাহলে দেখা যায় যে সুযোগটা আমাদের হাতছাড়া হয় না। এজন্য আমরা ইঞ্জিনিয়ার ভাই বোনদের কথা চিন্তা ভাবনা করে আমরা এই ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংটা রেখেছি, যাতে করে আমরা এখান থেকে আমরা তো আর কোম্পানি এইচআর না, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা, তো সব কিছু মিলে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতা আগামীকালকে আমাদের দুইটা ফার্মাসিক্যালে 14 তারিখে আরেকটা আছে। তো আগামীকালকে হেলথ কেয়ার ফার্মাসিক্যাল, এখানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে এবং আরেকটা ফার্মেসি আপনাদের কোন কোম্পানিতে জানো? ভাই আরেকটা রেজিস্টার ফার্মা, আমি তো রেজিস্টার ফার্মা। আপনার 14 তারিখে নবিস্টা ফার্মা। নবিস্টা ফার্মা, ইয়েস, নবিস্টা ফার্মাতে আমাদের লিখিত পরীক্ষা আছে, ওইটা প্রোডাকশনে। তো একটু অফ রাখেন সজীব ভাই, অফ রাখেন। আচ্ছা, তো আমরা এখন একটু পরিচয় নিব। প্রথমে আমরা চলে যাব সজীব হাসান, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলাইমান ইসলাম সজীব, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি। পরীক্ষা হচ্ছে নবিস্টা ফার্মাসিউটিক্যাল। ধন্যবাদ সজীব হাসান ভাইকে। আপনি অফ রেখে দিবেন, তাদের বলা শেষ হবে অফ করে রাখবেন, মাইক্রোফোন অফ করে রাখবেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে যাব তানজিল শুভ, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিল হোসেন শোভন। আমি খুলনা পলিটেকনিক থেকে 18-19 সেশনে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করছি। আমি এখন বর্তমানে একটা গার্মেন্টস সেক্টরে আছি মেকানিক্যাল হেল্পার হিসেবে। আমার 14 তারিখ একটা বাইও আছে রেজিস্টার ফার্মায়। আমি ওখানে আর কি কোনো এই অনলাইন আবেদন করি না ভাই, বুঝছেন। আমি ওইখানে আমার একটা মামা আছে, উনি আমার বললো যে রবিবার আসো, তোমার একটা বাইবা নিবো আর কি, স্যারের সাথে আমি কথা বলছি। ঠিক আছে তানজিল ভাই, আপনি থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা ইনশাল্লাহ আপনিও সাজেশন পাবেন। তারপর আমরা চলে যাব এমডি ইব্রাহিম খান। জি আসসালামু আলাইকুম, আমি এমডি ইব্রাহিম খান রায়হান। আমি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ত্রিপুলি। আমি আছি যে আপনার কালকে রিটেন পরীক্ষা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটে। ধন্যবাদ ইব্রাহিম ভাই। সরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা জাহিদুল ইসলাম, আপনার পরিচয়টা দিবেন। জাহিদুল ইসলাম, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে এবার 2024-এ বের হয়েছি। আমার পরীক্ষা আছে হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল মগবাজার। ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাইকে। এরপর যে আমরা চলে যাব নাইমুল হক, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি এমডি নাইমুল হক। আমি বরিশাল পলিটেকনিক থেকে মেকানিক্যালে পাশ করেছি। আমার আগামীকালকে এক্সাম আছে নবিস্টা ফার্মাতে। ধন্যবাদ নাইমুল ভাইকে। এরপর যে আমরা চলে যাব সিয়াম হুসাইন। সিয়াম ভাই, আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, এরপর যে আমরা চলে যাব নূর নবী। নূর নবী, আপনার পরিচয়টা দিবেন। নূর নবী, আপনার পরিচয়টা দিবেন। জুবায়ের আফরান, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন।
যশোর পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজিতে 2020 সালে উত্তীর্ণ হয়েছি। এখন সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিএসসি ইন ত্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। ধন্যবাদ জুবায়েরকে। এ পর্যায়ে আমরা নাহিদ হাসান রুমি, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান রুমি, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 2024 সালে পাশ করেছি। আমি আগামীকালকে আমার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে পরীক্ষা আছে, তো মগবাজার। থ্যাংক ইউ ভাই আপনাকে পরিচয় দেওয়ার জন্য। রাফি ইসলাম, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফি ইসলাম শামীম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পাশ করছি। আমার হচ্ছে আগামীকাল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসে ইন্টারভিউ আছে। ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব রেজানুল হক, আপনার পরিচয়টা দিবেন। রেজানুল হক ভাই, পরিচয়টা দিবেন প্লিজ। এর পর্যায়ে পরিচয় দিবেন কানিস মিয়া। আসসালামু আলাইকুম। রেজানুল হক ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু সুন্দরভাবে পরিচয়টা দিবেন প্লিজ, আপনার সাউন্ড আসতেছে না। আপনার পরীক্ষা আছে কোথায়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনার নেটওয়ার্কের সমস্যা নেই। আচ্ছা, এর পর্যায়ে পরিচয় দেওয়ার বাকি আর কেউ আছেন? কানিস মিয়া, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি খন্দকার আনিস। আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2024 সালে 20-21 সেশনে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হয়েছি। আমি বর্তমানে বাংলাদেশের সুনামধন্য একটা গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত আছি। আগামীকাল আমার নবিস্টা ফার্মা লিমিটেডে পরীক্ষা আছে, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার পদে। ধন্যবাদ আপনার পরিচয়টা দেওয়ার জন্য। জাহিরুল ইসলাম জয়, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম জয়, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমার পাসিং ইয়ার হচ্ছে 2022। আমার আগামীকালকে পরীক্ষা আছে হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ধন্যবাদ ভাই পরিচয় দেওয়ার জন্য। এর পর্যায়ে আমরা চলে যাব, আমাদের আরেকজন ভাই আছে চন্দন রয়, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। চন্দন রয়, আপনার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, উনি হয়তো নেটওয়ার্কের বাইরে আছে। পরিচয় দেওয়া বাকি আর কেউ আছেন? আচ্ছা, আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছেন, ওনার নাম হচ্ছে মুসাব্বির ভাই, আপনার পরিচয়টা দিবেন। মুসাব্বির। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসাব্বির আল হাসান, বগুড়া পলিটেকনিক থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করছি 2023 সালে। এখন বর্তমানে আমি ঢাকাতে থাকি, কোনো জব করি না। ইন্টারভিউ কোথায় আছে আপনার? ইন্টারভিউ আছে আমার ভাবাস্তা
হ্যাঁ নবিস্তা হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পরিচয় দেওয়ার জন্য। আমরা পরিচয়টা নিলাম, অনেকে হয়তো বিরক্ত মনে করতেছেন, আসলে পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার আমাদের পরিচয়টা অনেকে এখানে অনেক সমস্যা থাকে, এর জন্য আমরা পরিচয়টা সংক্ষিপ্ত আকারে নিয়ে নিলাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা প্রথমে হেলথ কেয়ার দিয়ে শুরু করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের এখান থেকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলছিলাম যে আমরা কোনো কোম্পানি এইচআর বা কোম্পানি কোনো প্রতিনিধি না, আমরা আপনাদের মতো ইঞ্জিনিয়ার, হয়তো আমাদের এক্সপিরিয়েন্স বা পূর্বের অভিজ্ঞতা বা আমাদের অনেকে জব করেন বা অনেকের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জাস্ট একটা সাজেশন দেওয়া, যাতে করে আপনারা কিছুটা হলেও একটা প্রিপারেশন নিয়ে যাইতে পারেন। কারণ একটা ইন্টারভিউ কল পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং বর্তমানে, যেহেতু পাইছেন সুযোগটা যেন আমরা কাজে লাগাইতে পারি, এই হচ্ছে বিষয়। তো আমি আমার পরিচয় দিয়ে আমি সাব্বিরের কাছে চলে যাব। আমার পরিচয়টা হচ্ছে, আমি দুলাল মিয়া, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জে। আমার ডিপ্লোমা করেছি যশোর পলিটেকনিক ইলেকট্রিক্যাল টেকনোলজি, আর বর্তমানে বিএসসি কন্টিনিউ আছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ত্রিপলিতে। আর কর্মরত আছি হামিম গ্রুপ পাওয়ার অ্যান্ড এনার্জি টঙ্গী জুনে আর কি। আর ইসিবিতে দায়িত্ব পালন করতেছি, আপনাদের নিয়ে কাজ করতেছি। এতটুকু হচ্ছে আমার পরিচয়। তো আমরা এখন সাব্বিরের কাছে চলে যাব। সাব্বির, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে, যেহেতু হেলথ কেয়ারের অনেকে লিখিত পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা পাস করার পরে গিয়ে ভাইবা হবে আমরা যতটুকু জানি। তো আপনার অভিজ্ঞতা থেকে যতটুকু, যেহেতু আমাদের এটা রেকর্ড হচ্ছে, আশা করি আমরা ওইভাবেই কথাবার্তা বলবো। আপনার তরফ থেকে যতটুকু সম্ভব একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে সবাই উপকৃত হয়। ধন্যবাদ সাব্বির। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বর্তমানে এখন হেলথ কেয়ার ফার্মাতে আছি ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো ওখানে যাদের কালকে রিটেন পরীক্ষা, তো আপনাদের সম্ভবত হেড অফিসে রিটেন পরীক্ষা, কিন্তু আমরা রিটেন দিয়েছিলাম প্লান্টে। তো আপনাদের কোশ্চেন প্যাটার্ন এক হবে কিনা এটা বলতে পারি না, কিন্তু আমি যখন এক্সাম দিয়েছিলাম যে কোশ্চেনগুলো আসছিল ওইগুলো কিছু মনে ছিল, আপনি ওইটা শেয়ার করি আপনাদের সাথে। যেমন আমি হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, তো ওখানে ডিপার্টমেন্টের কোশ্চেন আসে। তারপর নন ডিপার্টমেন্টের ভিতরে যেমন সাধারণ গণিত, তারপর ইংলিশ ট্রান্সলেশন, আর ফার্মাসিউটিক্যালের কিছু মিটারের ছবি দেওয়া থাকে, এগুলোর নাম লেখা। তো আপনার প্রথমে ছিল আমাদের কিছু ডিপার্টমেন্ট কোশ্চেন, যেমন ইলেকট্রিক্যালের একেবারে বেসিক রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, তারপর মিটার, এইগুলো আপনার কিছু সংকেত দেওয়া ছিল। ইন্ডাকটেন্স, যেমন রেজিস্ট্যান্সের একটা সংকেত চিত্র দেওয়া ছিল, এটার নাম কি এটা লিখতে বলছিল। তারপর ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, তারপরে কিছু ফুল মিনিং ছিল ইলেকট্রিক্যাল, যেমন আইজিবিটি থাকতে পারে, তারপর সিপিইউ, এইরকম কিছু শর্ট একেবারে বেসিক ফুল মিনিং থাকে। এবং ইংলিশ কিছু ট্রান্সলেশন থাকে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, তাও একেবারে মানে বেসিক লেভেলেরই, ওটা সমস্যা হইবে না। এবং আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা সার্কিটের ম্যাথ ছিল, মিশ্র সার্কিটের প্যারালাল এবং সিরিজ। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এবং ওইটা আপনার পিছনে একটা রাফ পেপার থাকছিল, ওই রাফ পেপারের মাধ্যমে করে অ্যান্সার দেওয়া লাগছে। এবং সাধারণ গণিত হিসেবে আমাদের ওই সময় আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এইগুলো দেখে গেলে এইগুলোর ভিতর দিয়ে আসছিল, এইগুলোর কিছু মান দেওয়া ছিল, অ্যান্সার বের করতে বলছে। এবং আরেকটা কোশ্চেন ছিল সম্ভবত একটা শার্ট অথবা প্যান্টের আপনার 450 টাকা মূল্য, এটার 15% অথবা 18% ডিসকাউন্টে কত প্রাইস হবে, হ্যাঁ এইটা। আর যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল বেশি ব্যবহৃত হয় প্রেসার গেজ, তারপর বাল্ব, নিউমেট্রিক বাল্ব, সলিনয়েড বাল্ব, তারপর হলো আপনার অন্যান্য যে বাল্বগুলো ব্যবহৃত, এইরকম দুইটা বাল্বের ছবি দেওয়া ছিল, একটা বল বাল্ব এবং একটা প্রেসার গেজ, এর ছবি দেওয়া ছিল, এটার নাম লিখতে বলছিল। এইগুলো আর টোটাল কোশ্চেন ছিল 50 মার্কের, সবগুলো ইংলিশে ছিল। এই ধন্যবাদ। তো ধন্যবাদ সাব্বিরকে।
আসলে হেলথ কেয়ারের ওনাদের প্রায় সার্কুলার থাকে, বিডি জবস থেকে অনেকেই অ্যাপ্লিকেশন করেন, অনেকে ওনাদের যে কেরিয়ার ইমেল আছে ইমেলের সিভি ড্রপ করে থাকেন। তো হেলথ কেয়ার আসলে ফার্মাসিক্যাল জগৎটা খুবই ভালো আবার খারাপও। তো আপনারা ফার্মাসিক্যালে অনেকের কেরিয়ার অনেক দিন ধরে ইচ্ছা যে ফার্মাসিক্যালে কেরিয়ার করব, যেহেতু আমাদের বাংলাদেশে ফার্মাসিক্যালের অভাব নেই, আমরা কিন্তু এখানে আমরা কেরিয়ার করাটা কিন্তু আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। যেমন স্কোয়ারে যাদের চাকরি হবে, একটা ভালো একটা প্রফিট পাওয়া যায়, ওইখানে ভালো একটা কেরিয়ার গড়া যায়, ঠিক আছে, যেহেতু আমাদের ফার্মাসিক্যালের অভাব নাই। তো এখন আমাদের এর আগে হেলথ কেয়ারে যে সাব্বিরে যেটা বললো, আসলে প্রশ্ন চেঞ্জ হয়। অনেক কোম্পানি আছে যে এখন একটা প্রশ্ন করলো, এই বেচে একটা প্রশ্ন করলো, আর একটা বেচে অন্য প্রশ্ন প্যাটার্ন ওনারা চেঞ্জ করলো, ঠিক আছে। তো এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ কোম্পানির যত দিন যাচ্ছে কোম্পানিগুলো আপডেট হচ্ছে, তারা ওই সিস্টেমগুলোতে আপনার লিখিত পরীক্ষাগুলা বা ভাইবার যে বিষয়গুলো ওইভাবে ওরা চেঞ্জ করে। এজন্য সব কিছুর পরও আমরা যে ডিপার্টমেন্টে আছি, আমাদের ডিপার্টমেন্টও কেউ চেঞ্জ করতে পারবে না। যেমন একটা সাবস্টেশনে কি থাকে, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। যদি কোনো আপডেট ভার্সন আছে তাহলে সেটা আলাদা বিষয়। একটা পিএলসির মধ্যে কি থাকে, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু প্রশ্ন ধরন চেঞ্জ করতে পারে। এজন্য আমরা ডিপার্টমেন্ট থেকে আমাদের যে প্রশ্নগুলো আসবে আমরা ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ইলেকট্রিক্যালে যারা আছেন, ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, বা রিলে কীভাবে কাজ করে, ঠিক আছে, বা ওই যে সাব্বিরে বলে গেল যে ইলেকট্রনিক্স থেকে কিছু প্রশ্ন আসে। তো এগুলো আমরা মোটামুটি যারা ডিপ্লোমা পাস করছি বা বিএসসি যারা করছি, আমাদের এই বেসিক বিষয়গুলো ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ধারণা থাকে। একটা যেমন এসকেএফে একটা ঘটনা ঘটছিল, রিটার্ন ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট সবই ছিল। তো একটা ছেলে নন ডিপার্টমেন্ট কিছুই পারে নাই, কিন্তু ডিপার্টমেন্টে জেনারেটর থেকে ম্যাথ আসছে, মোটর সিঙ্গেল ফেজ 3 ফেজ মোটর থেকে ম্যাথ আসছে। তো সে ডিপার্টমেন্টে খুব সুন্দরভাবে মানে করছে আর কি। আর ফার্মাসিক্যালগুলোতে যারা সিনিয়র পজিশনে থাকে সবাই ডুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বুয়েটের মানে পাবলিক ইউনিভার্সিটি সিনিয়ররা থাকে আর কি। তো প্রশ্ন ওইভাবে হয়, ঠিক আছে। তো এখন সে ডিপার্টমেন্ট পারাতে কিন্তু তার লাস্ট পর্যন্ত কিন্তু সে রিটেন টিক্সে ভাইভাও সে পাস করে এখন সে চাকরি করতেছে ইয়েতে, ওই নারায়ণগঞ্জে যে এসকেএফের যে ফ্যাক্টরি আছে ফার্মাসিক্যাল ওইখানে। তো এই জন্য আমরা যে কোনো কোম্পানি রিটেন পরীক্ষাটা আমাদের ডিপার্টমেন্ট যেন আমাদের মিস না হয়। তো কি 2024-এ যে হেলথ কেয়ারের যে একটা ইন্টারভিউ ছিল 12/5/2024-এ, তখন 35 মার্ক ছিল। দেখছেন, সেই 2024-এ 35 মার্কের লিখিত পরীক্ষা ছিল। আর এবার মানে কি পরিবর্তন হয়েছে সাব্বিরের মুখ থেকে তো আপনারা শুনছেন, ঠিক আছে। তো এখানে দেখেন থিওরি ছিল, তখনকার সময় থিওরি ছিল, বেসিক ম্যাথ ছিল, তারপর হচ্ছে আপনার ইংরেজিতে ট্রান্সলেট এগুলো ছিল, হ্যাঁ, মানে প্যারাগ্রাফ ছিল, এইগুলা ছিল। তারপর জেনারেল ম্যাথ ছিল, দশমিক, যোগ, গুণ, শতকরা, পাস, এইগুলা ছিল। সে 2024 কথা বলতেছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আপনার এগুলা দিতেও পারে আবার নাও দিতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব যে নিজেকে ওইভাবে তৈরি করা, যাতে করে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমি যেন সুন্দরভাবে যেন উত্তর দিতে পারি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে লিখিত পরীক্ষার উপরে মার্ক থাকে। যেমন এখানে প্রতিযোগিতা থাকবে, ধরেন 10 জনে পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, 10 জনের মধ্যে আপনারা 5 জনে 30 পাইছেন আর বাকিরা একটু কম পাইছেন। ওই 5 জনের মধ্যে দেখবে কার রেজাল্ট ভালো, কার কি ট্রেনিং আছে, কে জবে আছে, অনেকগুলো চিন্তা ভাবনা করে কিন্তু তারপর আবার শর্ট লিস্ট হয়। এই জন্য লিখিত পরীক্ষা যে কোনো কোম্পানি যদি লিখিত পরীক্ষা আসে আপনারা মিস করবেন না, লিখিত পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় ভাইভাটাও আপনাদের জন্য সহজ হবে। আর যারা ফ্রেশার আছেন, ভাইভাতে কি হবে, ভাইভাতে আপনার কি প্রশ্ন করবে, আপনি যেগুলো লিখিত পরীক্ষা দিচ্ছেন ওগুলো থেকে প্রশ্ন করতে পারে, বা নিজের সম্পর্কে বলতে পারে, বা কোম্পানির সম্পর্কে বলতে পারে যে আপনি আমাদের এখানে কেন আসবেন, বা আমরা বা সরাসরি ডিরেক্টলি স্যালারি অফার করতে পারে। কারণ ফার্মাসিক্যালগুলোতে রিটার্ন পাস করলে ভাইবার সুযোগ হয়। যেমন এই গত সপ্তাহে বেক্সিমকোতে যাদের ইন্টারভিউ ছিল, বেক্সিমকোতে ওইখানে এখনও রিটেন পরীক্ষার রেজাল্ট দেয় নাই, ঠিক আছে। তো এই যে দেখেন, তো এই জন্য রিটেন পরীক্ষা পাস করলে অনেকজনকে ভাইবারও সুযোগ দেয়, আবার কিছু কোম্পানি আছে রিটেন ফেল করলেও আপনাকে ভাইবার সুযোগ দিবে, ঠিক আছে। তো এই জন্য আমাকে ধরে নিতে হবে যে লিখিত পরীক্ষা আমাকে পাস করতে হবে, ঠিক আছে। আমি ভাইবা পরে আমি
আমি মুশারফ বা আমি রাফি, আমি নাহিদ, আমি আগে লিখিত পরীক্ষা পাশ করব, তারপর গিয়ে আমি ভাইবা পরীক্ষার চিন্তা পড়ে। এর জন্য সবাইকেই বলবো যে আপনারা লিখিত পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারেন। তো আমাদের সাথে সাব্বির এখনও যুক্ত আছে, ডিসকানেক্ট হয়ে গেছে মানে। সাব্বির কি লাইনে আছেন? আচ্ছা, হ্যাঁ সাব্বির আছে। আচ্ছা, হেলথ কেয়ারের আমি আরও কিছু বিষয় আপনাদেরকে বলবো। আচ্ছা, সাব্বিরের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, যাদের হেলথ কেয়ারে লিখিত পরীক্ষা আছে। সাব্বির ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, আসলে এই প্রশ্ন যে ইংলিশে হয়, অ্যান্সারও কি ইংলিশে করা লাগবে না বাংলায় করলে কোনো সমস্যা হবে? না, যেহেতু আপনার সব ইংলিশে প্রশ্ন আছে এবং সব ইংলিশে করতে হবে। আর ফার্মাসিউটিক্যালে আপনার যখন আপনি ইঞ্জিনিয়ারিং এক জায়গায় ঢুকবেন তখন আপনার অল ডকুমেন্ট, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, ব্রেকডাউন মেনটেন্যান্স, তারপর আপনার ডিএমআর, ডিবিপিআর, মানে অল ডকুমেন্ট সবই ইংলিশ। সেক্ষেত্রে আপনার ওখানে বাংলা অ্যালাউ না। তবে ফার্মাসিউটিক্যালে আপনার যেক্ষেত্রে বাংলা অ্যান্সার দিলে যে তারা রাখবে নাকি এটার বিষয়ে জানা নাই। তবে আপনার কোশ্চেন প্যাটার্ন ইংলিশ, অ্যান্সারটা ইংলিশেই দেওয়া বেটার। বুঝতে পারছি ভাই। পরীক্ষা হওয়ার কতদিন পর আর কি জয়েনিং হয়েছে আপনার? আমার জয়েনিং হয়েছে ফার্মাসিউটিক্যাল একটু প্রসেসটা লিখেছে, মানে বললো এর আগে আপনার ভ্যাকসিনগুলোতে রিটেন হয়েছে, কিন্তু এখনো আপনার ফার্মাসিউটিক্যালে একটু লম্বা প্রসেস, 2-3 মাস এরকম সময় নেই। তারপর ওরা ধাপে ধাপে জয়েন করে, যাদের মার্ক বেশি থাকে তাদের ইন্টারভিউর জন্য আগে কল করে। ওখানে যদি আপনার সিলেক্ট হয়ে যায়, যদি তারা তাদের ক্যান্ডিডেট পেয়ে যায়, সেক্ষেত্রে আর অন্য লোকদের ডাকে না। কিন্তু যখন প্রথম সিরিয়াল দিয়ে তারা না পায়, তখন নেক্সট স্টেপে যারা মার্ক পায় তাদের ক্ষেত্রেও কিছু লোক ডাকে। মানে বলতে চাচ্ছি, আপনি পরীক্ষা দেওয়ার কতদিন পর জয়েনিং হয়েছে? ভাই 3 মাস প্লাস। ও, 3 মাস প্লাস। আর কারো প্রশ্ন থাকলে সাব্বিরের কাছে বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে সাব্বিরের কাছে বলতে পারেন। জি, আপনার প্রশ্নটি করেন, প্রশ্ন করেন ইব্রাহিম ভাই। কথা খুব আস্তে আসতেছে। আপনার প্রশ্নটি সুন্দরভাবে করেন, এখন বলেন, এখন বলেন। জি সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে কি ভাই, আমি যখন পরীক্ষার এক্সাম দিতে যাবো আর কি, তখন কি আমার সাথে যে মানে আমি তো বরিশাল থেকে আসতে আছি, তো আমার সাথে কিছু ব্যাগ আছে, আবার তারপর ফোন আছে, এগুলো কি আমি পরীক্ষা দেওয়ার টাইমে কি কোথাও রাখার কি সিস্টেম হবে কি না, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। সমস্যা নাই, ব্যাগ ফোন নিয়ে আসতে পারেন, ওদের সমস্যা নাই। ব্যাগ আপনার সাইডেই রাখতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। জি জি ভাই, এই যে আমার এই শর্ট কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। নামিস্তা ফার্মাতে আগামীকালদের লিখিত পরীক্ষা আছে। আচ্ছা, আমরা ওইটাতে আসবো, একটু ওয়েট করেন, আমরা আসবো, একটু ওয়েট করে আগে আমরা হেলথ কেয়ারটা শেষ করে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া, কালকে মানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর জন্য ওনারা বলছে সার্টিফিকেটস নিয়ে যেতে, তো আগামীকালকে কি এক্সামের রিটেনের পাশাপাশি ভাইবা হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাইবা পরবর্তীতে হবে? সম্ভবত আপনার হেলথ কেয়ারের নিয়মটা এরকম, যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম রমজানের ভিতরে, তো পরীক্ষা দেওয়ার 2 ঘন্টা পরই আমাদের ভাইবা শুরু হয়েছিল। মানে ওই টাইমে আপনার ওরা খাতা দেখা সিলেক্ট করে, যারা সিলেক্টেড হয়েছে তাদের রাইখা অন্যদের পাঠাই দিয়েছে, এবং সিলেক্টেড যারা ছিল তাদেরকে ভাইবা নিয়েছে। ভাইবা নেওয়ার পর একটা সময় পর আমাদের ডাকছে, আপনার যারা এলাও হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
হেলথ কেয়ারে আর কারো প্রশ্ন থাকলে বলেন। আর আমরা হচ্ছে ড্রেস আপের বিষয়টা কিভাবে মেনটেন করবো? আপনি ড্রেস আপের প্রস্তুতি নিয়ে যাবো ভাইবার জন্য? হ্যাঁ, অবশ্যই ড্রেস আপের প্রস্তুতি নিয়ে যান, কারণ আমি প্ল্যান্টে হইলে বলতে পারতাম যে প্ল্যান্টে হইলে আপনার সরাসরি রিটেন পাইপ একসাথেই হইতো, কিন্তু যেহেতু হেড অফিসে নিতে আসে ও ক্ষেত্রে আপনার ওখানে রিটেন পাইপ একসাথে হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার ওইভাবেই প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো হবে। না হইলে তো সমস্যা নেই, আপনার যদি ভাইবে না হয় তো আপনাকে তো অবশ্যই জানাই দেবে ওই দিন যদি, আর যদি ভাইবে হয়ে যায় তখন তো আপনি ড্রেস আপ যদি ঠিক করে না যান তাহলে তো সমস্যা হয়ে যাবে। ও জি ভাই, বুঝতে পারছি। তখন ফর্মাল ড্রেস আপ মেনটেন করে যাবো। জি ঠিক আছে ভাই। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। হেলথ কেয়ারে কোনো প্রশ্ন আছে কারো? আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা সবাইকেই বলি যে লিখিত পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অবহেলা করা যাবে না, কোনোভাবে অবহেলা করা যাবে না। কেউ যদি মনে করেন যে না আমি আমার চাকরি হইলে হইব, না হইলে নাই, এতে করে বুকামি ছাড়া কিছুই না। এজন্য আপনারা অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ একটা ভালো চাকরি সবাই চায়। আর আমি তো বলছি ফার্মাসি গেলে কে দিয়ে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ফার্মাসিউটিক্যালে যে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, সেক্ষেত্রে যে কোয়েশ্চেন গুলো করতে পারে, কোয়েশ্চেন যে টপিক গুলো রয়েছে, টপিক গুলো যদি একটু সিরিয়াল অনুযায়ী দেওয়া যায় তো তাহলে আমরা প্রিপারেশন নিয়ে যেতাম আর কি আজকে রাত্রের মধ্যে। এখন ফার্মাসি গেলে আমরা মানে মূল বিষয় কি আসবে এটা তো আমরা কেউই জানি না। আমরা যদি ওইভাবে জানতাম, মূল বিষয়টা জানি না, কিন্তু বেসিক যে বিষয়গুলো সাব্বির ভাই যদি একটু হেল্প করতেন আমাদেরকে। না সাব্বির তো আপনাদেরকে বললো, আপনারা নোট করে নেন, ও তো আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। আর যেহেতু ভিডিওটা রেকর্ড হবে আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আপনারা ডিপার্টমেন্টটা আগেই করবেন, ডিপার্টমেন্টের যে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টে আগে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিপার্টমেন্টটা যে একটু অফ রাখেন, আমি বলতেছি ডিপার্টমেন্টের আপনারা একটু লিখে রাখেন, দরকার একটু লিখে রাখেন, ঠিক আছে? ডিপার্টমেন্টের প্রথম হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে? আমরা আগেও বলছি যে প্রশ্ন ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কোনো প্রশ্ন যদি আসে কেউ মিস করবেন না, বিশেষ করে ট্রান্সফরমার, তারপর রিলে, সার্কিট ব্রেকার, ঠিক আছে, ডায়োড, ট্রানজিস্টর, তারপর হচ্ছে আপনার AST LT PFI, তারপর হচ্ছে আপনার PFI এর যে ক্যালকুলেশনগুলো একটু দেখবেন, ঠিক আছে? আর জেনারেটরের ছোটো ছোটো ম্যাথ আছে না, যে একটা জেনারেটর এত কিলোওয়াট, এত RPM এ ঘুরতেছে, কারেন্ট কত বা ভোল্টেজ কত, এরকম ঘুরায় ছোটোখাটো ম্যাথ দিতে পারে। যারা ডুয়েটে আছেন বা যারা ম্যাথ সম্পর্কে আইডিয়া আছে এরা ভালোভাবে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনার আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনার যেমন সিরিজ প্যারালাল, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সার্কিট ব্রেকার, ঠিক আছে, টাইমারের কাজ কী, বা ওই যে বিভিন্ন বিভিন্ন ভাল্ব, যেমন ওই যে সাব্বিরে যেটা বলো প্রেশার যে বিভিন্ন ভাল্ব আছে, এটা গুগলে সার্চ দিলে অনেকগুলো ভাল্বেরই চলে আসবে, ঠিক আছে? তো এগুলো একটু নিজেরা দেখতে হবে। আর কিছু প্রশ্ন থাকবে, চিত্র দেওয়া থাকবে, এটার নাম কি, এটার নাম কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো যারা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের যে বেসিক যে বিষয়গুলো আছে, যেমন একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, এখন যে একজন ইলেকট্রিক্যাল যে আছে সে যদি এটা না বলতে পারে যে এটা সার্কিট ব্রেকার, যদি দেখেও যদি ও না চিনতে পারে তাহলে এটা তার ব্যর্থতা। এর জন্য কিছু ছবি আকারও কিছু প্রশ্ন থাকে। তারপর যে গ্রামাটিক্যাল কিছু থাকবে, ইংলিশে সেন্টেন্স 3-4টা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা সেন্টেন্স কি, বা আরেকটা সবচেয়ে কমন যে প্রশ্ন, এটা সব জায়গায় আসে, হেলথ কেয়ার সম্পর্কে বা নবিস্তা ফার্মা বা এসকেপ ফার্মা বা স্কোয়ার সম্পর্কে আপনি কি জানেন, একটু সংক্ষিপ্ত লেখেন। বা আমাদের এসকেএফে কিছু প্রশ্ন ছিল যে 3 বছর বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান। তো এই জিনিসগুলো নিজেকে অ্যানালাইজ করতে হবে, নিজেকে এই প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে। আর অবশ্যই কোম্পানি সম্পর্কে, সবাইকে বলি কোম্পানি সম্পর্কে আপনাকে A to Z ধারণা থাকতে হবে। মানে আপনি হেলথ কেয়ারে যাচ্ছেন, হেলথ কেয়ার কবে প্রতিষ্ঠিত হয়েছে, এর বর্তমানে কোথায় কোথায় ফ্যাক্টরি আছে, হ্যাঁ, এগুলো ওয়েবসাইট বা লিঙ্কডিনে গেলে ঘাটাঘাটি, এর বিজনেস কী, মূল প্রোডাক্ট কী,
মূল প্রোডাক্টটা কী। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, যদি না বলতে পারেন, এটা আসলে নিজের কাছে লজ্জা। এজন্য কোম্পানি সম্পর্কে ওয়েবসাইট, লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ, গুগল থেকে কিছু ধারণা নিয়ে যাবেন। আর ডিপার্টমেন্টের বেসিক বিষয়গুলো একটু ভালোভাবে পড়বেন আশা করি এগুলো। আর নন ডিপার্টমেন্ট যেগুলা, ওগুলা যদি আসে, নন ডিপার্টমেন্টে কী আসে এটা কেউ জানে না। আপনি 10টা পড়ে গেছেন, 10টা একদম পড়ে গেছেন যে এই 10টা নন ডিপার্টমেন্ট আসতেছে, যেমন মেট্রো রেল কবে হয়েছে বা পদ্মা সেতু, মানে এগুলো আসলো, আপনি ভয় দিয়ে দেখে গেছেন, গিয়েও দেখেও আপনি ওইখানে পারলেন না। এটা আসলে কিছু বলার নাই। এজন্য সাধারণ যে বিষয়গুলো থাকবে নন ডিপার্টমেন্টের, ওগুলো আপনাকে আইকিউর মধ্যে রাখতে হবে, যে না আসলে আমি যেন যতটুকু পারি আমি যেন করতে পারি। আর যেটা পারবেন ওইটা পারবেন, কাটাকাটি করা দরকার নেই। প্রশ্নটা সুন্দরভাবে লেখার চেষ্টা, স্পষ্টভাবে লেখার চেষ্টা করবেন। যে ভালো মার্কিং করতে পারবেন, যে ভালোভাবে উত্তর দিতে পারবেন, তাদের চাকরি, তাদের পরবর্তী ধাপগুলো সহজ হবে। ঠিক আছে, এই জন্য সবাইকেই বলি যে প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে। আর এত দুইজন আমাকে মেসেজ দিচ্ছেন, নার্ভাস ফিল করতেছেন। কোনো নার্ভাস না ভাই, একটা চাকরি জীবনে সব কিছু না। আপনি হয়তো আজকে এখানে ইন্টারভিউ কল পাইছেন, এখানে আপনার এত ভালো ইন্টারভিউ দিলেন, চাকরিটা হইল না। আর দেখা গেল আপনি আজকে ফার্মাতে আপনি ওখানে একটু পরিশ্রম করেছেন, চাকরিটা হয়ে গেছে, বা স্কোয়ারে হয়ে গেল, বা ভ্যাকসিন কোথাও হয়ে গেল। তো এটা স্বাভাবিক। এটার জন্য যে শহীদ হওয়া লাগবে বা ওইরকম কিছু না, একদম রিল্যাক্স। আগামীকালকে যাবার রিল্যাক্স। আমি একটা ইন্টারভিউ দিতে আসছি, আমার যোগ্যতা আমি প্রমাণ করতে আসছি। আমি এতদিন যা শিখছি, যা করছি, আমার যাদের অভিজ্ঞতা আছে তাদের আলাদা বিষয়। আর যারা পড়াশোনার মধ্যে, আমি বারবার সবাইকে বলি যে আপনারা পড়াশোনা করেন। বর্তমানে আপনার ভালো কোম্পানিগুলোতে যাইতে গেলে পড়াশোনা ছাড়া বিকল্প নাই। নিজেকে এই জন্য সবসময় পড়াশোনার মধ্যে রাখা লাগবে। এই যে আমাদের ইসিবি গ্রুপে প্রতিনিয়ত আমরা ইংলিশে বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন মেশিনের, বিভিন্ন ইকুইপমেন্টের বিষয়গুলো আমরা ছবি সব পোস্ট করি। এগুলো আপনারা দেখবেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যদি ওই বইয়ের উপর নির্ভরশীল থাকেন, বা আমি একটা ইন্টারভিউ আছে দেই, হইল না, এরকম চিন্তা ভাবনা করা যাবে না ভাই। কারণ সুযোগ কাজে লাগাইতে হবে, এই হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? দুলাল ভাই, আমি একটু কথা বলি। হ্যাঁ, বলো। আর আপনাদের যদি কালকে যদি ভাইবা হয়, রিটার্নের পর যারা সিলেক্টেড হবেন, তাহলে আপনার ভাইবা, যেমন আমার ক্ষেত্রে ভাইবা হয়েছিল সম্পূর্ণ ডিপার্টমেন্ট, এবং প্রথম দিয়ে আবার কিছু আগের কোম্পানি সম্পর্কে কিছু জিজ্ঞেস করছিল, খুবই সামান্য। তারপরেই আমার ভাইবা শুরু হয়েছে, এবং ভাইবে আপনার আমাকে একটা থিওরিটিক্যাল কোনো কোশ্চেন করে নাই। আমার সামনে সম্পূর্ণ ইলেকট্রিক্যাল মালামাল ছিল, এবং কোনটার কি কাজ এরকম জিজ্ঞেস করছে। তো যদি পারেন তাহলে ডিপার্টমেন্টের আপনার যে অ্যাক্সেসরিজ গুলো দেখে যাইতে পারেন, যে কাজ কি, কিভাবে কি কাজ করে, নাম কি কোনটার, এইটা। কারণ আমার ভাইবে আপনার যতটুকু হয়েছে তার ভিতরে সম্ভবত আপনার 3 মিনিট মাত্র কথা হয়েছে, এছাড়া সব আপনার ডিভাইস সামনে প্র্যাকটিক্যাল রাখা, কোনটার কি কাজ। এই অবশ্য আপনার ফ্রেশার যারা আছেন, ফ্রেশারদের ক্ষেত্রে ভাইবে সম্পূর্ণ ডিপার্টমেন্ট হবে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, আমি একটু শেয়ার করি হেলথ কেয়ারের গত রিসেন্টলি আমাদের যে ভাইভাটা হয়েছে, তো ওইখানে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, সমস্যা নাই, বলেন ভাই। আচ্ছা, এই গত রিসেন্টলি আমাদের 2জন ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে, সেও ভালো আছে তারা। তো তাদের যে এক্সপিরিয়েন্স যেটা আমাকে শেয়ার করলো, যে ভাইভাতে নাকি তাদেরকে ভালোই জিজ্ঞাসা করছে। যেমন ভাইভাতে নাকি এটাও বলছে যে আপনাদের ওখানে 3-4 জন ছিল আর কি, মেনটেন্যান্স, যেহেতু মেনটেন্যান্স সেক্টর, মেনটেন্যান্স হেড, HR, হ্যাঁ, 2-3 জন থাকে আর কি। ঠিক আছে, তো ওইখানে ওদেরকে ডিপার্টমেন্টে ভালোই প্রশ্ন জিজ্ঞাসা করছে। যেমন সেন্ট্রিফিউগাল পাম্পের কাজ কি, 2টা হ্যান্ড টুলস দিছে, হ্যাঁ, বলছে যে এটা কাজ কি বা কীভাবে কাজ করে। প্রেশার গ্যাস, হ্যাঁ, যেটা হচ্ছে সাব্বিরে বললো। এই ভাইভাতেও নাকি টুকটাক ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, তারপর স্যালারি নিয়ে কথা বলা হয়েছে। তো এইগুলাই ঠিক আছে। তো এই জন্য সবাই ওইভাবে একটু প্রিপারেশন নেবেন। এরপরে আরেকজনে শেয়ার করছিল যে ওদের নাকি 45 মিনিট ধরে নাকি ভাইভাই ছিল, 45 মিনিট। ঠিক আছে, ওরা খুব সকালে ওরা ইন্টারভিউ ভাইভাতে গেছিল। তো ওদেরকে প্রায় অনেকগুলোই প্রশ্ন করছে, 45 মিনিট বেসিক থেকে প্রশ্ন করছে। ঠিক আছে,
আছে। আর ওই যে সাবমিটে যেটা বলো হ্যান্ড টুলসের ছবি থাকবে, ওগুলোর নাম বলতে হবে, যেমন ইঞ্জিনিয়ারিং ভাষায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষার নামগুলো বলতে হবে, যেমন কম্বিনেশন প্লাস, আমরা শুধু প্লাস করলে হইব না, কাটিং প্লাস, এগুলোর নাম আছে, ঠিক আছে। তো আমরা যারা ইলেকট্রিক্যালের আছি বা মেকানিক্যাল যারা আছে, আমাদের ওই যে বেসিক ইলেকট্রিক যে একটা বই ছিল, আমরা ওই টুলসের বইটা একটু দেখবো, যেহেতু ওইটাই বারবার আসতেছে, টুলসের বইটা একটু দেখার চেষ্টা করব, তাহলে দেখা যাবে ইউটিউবে বা গুগলে একটু সার্চ দিলেই হবে, বেসিক বিষয়গুলো সার্চ দিলে হয়ে যাবে আর কি। তো আশা করি এইভাবে একটু প্রিপারেশন নিলে আশা করি সবাই লিখিত ভালো হবে। আর ভাইবাটা হচ্ছে নিজের সম্পর্কে যতটুকু গুছানো যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকেই বলি, সিবি, যে সিবি দিয়ে অ্যাপ্লাই করছেন, যারা অ্যাপ্লাই করছেন তারা তো জানেন, যারা বিডি জবস থেকে অ্যাপ্লাই করছেন, আপনারা বিডি জবসের প্রোফাইলটা বর্তমানে এই মিটিং শেষে সবাই বিডি জবসে ঢুকে দেখবেন আপনার সিবিটা বর্তমানে কোন পজিশনে আছে, ঠিক আছে। অনেক সময় সিবি দেখে প্রশ্ন করলে আপনি একটা ট্রেনিং করলেন, ওটা বলতে পারলেন না, এতে করে কিন্তু আপনি নেগেটিভ হবেন। এর জন্য সিবি অথবা বিডি জবস দুইটা একটু চেক দিবেন, হ্যাঁ, কোন বিষয় আছে, কোন বিষয়গুলো কি। আর নিজের সম্পর্কে বললে আপনি যারা ফ্রেশার আছেন, যার যদি চাকরি অভিজ্ঞতা যদি সিবিতে অ্যাড করা থাকে, অবশ্যই সেটা হাইলাইট করবেন, ঠিক আছে। এর জন্য আমি সবাইকেই বলবো যে সিবিটা একটু দেখবেন, সিবি এবং বিডি জবস যেখান থেকে অ্যাপ্লাই করছেন এইটা একটু দেখবেন ভালোভাবে, A to Z দেখবেন কী দেওয়া আছে সিবিতে, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখবেন, নাহলে কিন্তু এত কষ্ট করে ইন্টারভিউ দিবেন, দেখা গেলে রিজেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, সিবি এবং বিডি জবসের যে বিষয়গুলো আছে। আর ভাইবাটা একটু, আর লিখিত পরীক্ষা একটু সবাই একটু ফার্স্ট টাইমে যাওয়ার চেষ্টা করবেন। 9টা ইন্টারভিউ, আপনারা 8:30টার দিকে চলে যাবেন, ঠিক আছে। আর একদম ঠান্ডাভাবে। আর বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলা করতেছে, সিসি ক্যামেরা অপারেটর থাকে, দেখা যায় আপনি ঢোকা থেকে শুরু করে ওইখানে ভিতরে কমন রুমে যাওয়া পর্যন্ত আপনি কি বেশি ফোন টিপতেছেন, নাকি বেশি দৌড়াদৌড়ি করতেছেন, না গল্প করতেছেন, না পায়ের উপরে পা তুলছেন, না ওয়াশরুমে যাইতেছেন, এগুলো কিন্তু কোম্পানিগুলা এগুলার জন্য আলাদা অপারেটর রাখে কিন্তু চেকিংয়ের জন্য। এটাও একটা ইন্টারভিউ, ঠিক আছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ইন্টারভিউ। এই জন্য ভদ্রতা সহকারে সুন্দরভাবে ফর্মাল ড্রেস আপ পরে যদি পারেন ইন করে যায়েন, এটা খুবই ভালো, ঠিক আছে। ইন করে যাওয়ার চেষ্টা করবেন, হাতের নখ টক যদি থাকে এগুলো কেটে ফেলবেন, ঠিক আছে। কারণ আমরা যখন এসকেএফে বা স্কোয়ারে যখন পরীক্ষা দিয়েছিলাম সেই করোনার সময়, তখন আমাদের মাস্ক নিয়ে যেতে হয়েছিল, নখ টক কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্নত হয়ে যাওয়া লাগছিল। নখ টক চেক দেয় স্কোয়ারে, আমরা যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের নখ চেক দিয়েছে, হাতের নখ, বুঝতে পারছেন কী বলবো এগুলা, অনেকে হয়তো এটাকে নিয়ে মজা করবেন, এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা যেহেতু একটা সম্মানজনক একটা ফার্মাসিকে একটা সম্মানজনক একটা পরিবেশ মুক্ত একটা ভালো একটা জায়গা, এই জন্য নিজেরা আমরা ওইভাবে যতটুকু পারি, যার যতটুকু সামর্থ্য আছে আমরা ওইভাবে যাওয়ার চেষ্টা করব, ঠান্ডা মাথায় রিল্যাক্স, কোনো প্যারা নাই, যেগুলা পারি ওকে, যেগুলা পারি না দরকার নাই, ঠিক আছে। ঠান্ডা মাথায় একদম রিল্যাক্স। আর স্যালারির বিষয়টা সবাইকেই বলি, যারা ফ্রেশার আছেন, যদি চাকরি খুব ইম্পর্ট্যান্ট হয় বা না আমাকে ফার্মাসি গেলে কেরিয়ার শুরু করতে হবে, একটু ঠান্ডা মাথায় যতটুক, যদি দেখেন যে না আপনার সব কিছু ভালো হচ্ছে, এই 15-16 হাজার বা 26 এটা নিয়ে তুমি বলতে পারো, বা 16-17 বা 15-16 যারা ফ্রেশার স্ট্যান্ডার্ড যেটা আর কি। আর ফেসিলিটির সুযোগ সুবিধাগুলো তো থাকে। আর যাদের বেশি ডিমান্ড তারা ওইভাবেই চিন্তাভাবনা করে রিটেন পরীক্ষা এবং ভাইবার উপর নির্ভর করে ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর কি, এই হচ্ছে বিষয়। এখানে ভাই ফ্রেশারদের আপনি যত ইন্টারভিউ ভালো হোক, সরকারি পলিটেকনিক হলে 18,000, বেসরকারি পলিটেকনিক হলে 16,500, এটা ফিক্সড। ও আচ্ছা বুঝতে পারছি। তাহলে তো আপনারা এখান থেকে একটা পেয়ে গেলেন, যে আইডিয়া পেয়ে গেলেন, এই হচ্ছে বিষয়। তাহলে ঠিক আছে, তাহলে হেলথ কেয়ার নিয়ে আর কোনো প্রশ্ন বোঝা আছে? যায় না, আবার যদি বলতো খুব ভালো হতো যে কত হাজার টাকা। সরকারি পলিটেকনিক হলো আপনার 18,000 টাকা, আর বেসরকারি পলিটেকনিক হলো 16,500 টাকা ফ্রেশারদের জন্য, এবং ডেজিগনেশন হবে ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। বলেন প্রশ্ন বল।
হ্যাঁ, কথা কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। আচ্ছা, কে যেন প্রশ্ন করছিলে, প্রশ্নটা বলেন আবার। একজনে প্রশ্ন করছিলেন, প্রশ্নটা আবার বলেন। আচ্ছা ভাই, প্রশ্নটা করছিলাম হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমাদের সার্কুলারে উল্লেখ ছিল হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো মেস পেলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। তো যদি ভাইভাকে জিজ্ঞেস করে যে আমি কোন পজিশনের জন্য পরীক্ষা দিতে আসছি, সেটা আর কি প্রশ্ন ছিল। ওইটা তো আপনার মেসেজে লেখা আছে, তো মেসেজ দেখলেই তো হয়, মেসেজ দেখবেন, মেন হচ্ছে মেসেজ, বুঝছেন? মেসেজ দেখবেন, সবাই মেসেজ ফলো করবেন। আচ্ছা, আপনার মাইক্রোফোন অফ রাখেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন নবিস্তা ফার্মাতে চলে যাই। তো মোটামুটি আমরা হেলথ কেয়ারের একটা সবই সেম, সব ফার্মাসিক্যালগুলো একই সিস্টেম। তারপরে আমরা যতটুকু আমাদের এখান থেকে আর কি বলা যায় আর কি। তো নবিস্তা ফার্মাতে কয়জন আছেন আপনারা? অনেকে তো তথ্য দেন নাই। কয়জন আছেন একটু হ্যান্ডরাইট তুলেন তো। কয়জন একটু হ্যান্ডরাইট তুলেন। একজন, দুইজন, তিনজন? আসি ভাই। কয়জন টোটাল কতজন নবিস্তা ফার্মাতে? কেন বলে কথা নিয়ে আসতে আসতেছে। আপনারা সবাই কি ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল নবিস্তা ফার্মা? মেকানিক্যাল ভাই, আমি মেকানিক্যাল ভাই। আচ্ছা, আপনাদের তো প্রোডাকশনে নিবে, ঠিক আছে? আপনাদের ডিরেক্টলি ভাইয়া আমি ইলেকট্রিক্যালে আসছি। আচ্ছা, আমরা দুইটাই বলবো। যারা ইলেকট্রিক্যাল আছেন, মেকানিক্যাল আছেন, আপনাদের কম্বাইন প্রশ্ন আসতে পারে, আর না হলে শুধু ডিপার্টমেন্ট দিকতে আলাদা হইতে পারে, ঠিক আছে? আগে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, বা আমাদের যারা বর্তমানে জবে আছে, আগে কম্বাইন প্রশ্ন ছিল, ঠিক আছে? আবার কিছুদিন আগে আবার আলাদা প্রশ্ন ছিল, ঠিক আছে? তো সমস্যা নাই, প্রশ্ন ঘুরে ফিরি একই হয়। তো আপনারা যারা মেকানিক্যালের আছেন, মেকানিক্যালের আপনারা যেহেতু এটা একটু মাইক্রোফোন অফ রাখেন, কে যেন অন রাখছেন, অফ রাখেন, প্রশ্ন করলে পরবর্তী উত্তর দেন, সমস্যা নেই। তো নবিস্তা ফার্মাতে এটা খুবই ভালো একটা কোম্পানি, ঠিক আছে? ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা মোটামুটি সবই ভালো। তো এখানে ওনারা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, তো ওনারা বাংলাদেশে প্রায় অনেক পুরনো কোম্পানি, কিন্তু ওনাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটা ওনার টঙ্গীতে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং যে টঙ্গীতে, আর এমনিতে মোটামুটি ওদের এই কি বলে, যেহেতু জয়েন্ট ভেঞ্চার, নেদারল্যান্ড, পাকিস্তান, আরও বিভিন্ন দেশের সাথে ওনারা পুরনো কোম্পানি, কিন্তু তারপরেও জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিক্যাল কোম্পানিগুলো বেশিরভাগই জয়েন্ট ভেঞ্চার হয় আর কি, যেমন এসকে বা শেয়ারে থাকে আর কি অনেক কোম্পানিগুলো। তো যাই হোক, সেটা বিষয় না, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা আমাদের সব সিস্টেম বাংলাদেশের মধ্যেও হবে, ঠিক আছে? তো এখানে মোটামুটি ওনাদের যে ফেসিলিটি, সুযোগ সুবিধা সবই ভালো। আপনারা এখান থেকে চাইলে কেরিয়ার করতে পারেন। এখানে আপনাদের প্রোডাকশনে নেওয়া হবে, ঠিক আছে? ডিরেক্টলি প্রোডাকশনে, এটা মেশিন প্রোডাকশন হইতে পারে, অথবা আপনার এই ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন হইতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে যারা লিখিত পরীক্ষা ভালো করে, ঠিক আছে, ভাইবা যারা ভালো করে, আপনাদের এখানে রিটেন পরীক্ষা আগে হবে, ঠিক আছে? যদি এখানে কালকে সিস্টেম কীভাবে বলতে পারতেছি না, কিন্তু আগে যে সিস্টেম ছিল, অনেকেই পরীক্ষা দিছে, রিটেন নেওয়ার পর ভাইবা নিয়ে নিত। আবার দেখা যায় যে রিটেন পাস করে ওয়েট করতো যে আপনারা আসেন, লাঞ্চ করে আসেন, বা আর ফার্মাসিক্যালগুলো তো আপনার লাঞ্চ টাইমে লাঞ্চ করায়, এরপরে নাস্তা, আরও অনেক ফ্যাসিলিটি থাকে আর কি, ঠিক আছে? তো অনেক যায়, যদি এমপ্লয়ি বেশি থাকে, কর্মী, তাহলে হয়তো রিটেন পরীক্ষা নিয়ে হয়তো ওনারা পরবর্তীতে হয়তো জানাইতে পারে, বা অনেক সময় দেখা যায় যে ভাইবাটাও নিয়ে নেয়, ঠিক আছে? তো যাই হোক, ভাইবা রিটেন যাই হোক, আমরা দুইটারই প্রিপারেশন নিয়ে যাব। আশা করি আপনারা হেলথ কেয়ার থেকে যে একটা সাজেশন পাইছে, এটা আশা করি এখানে কাজে লাগাইতে পারবেন।
তো আপনারা সবাইকেই বলি দুইটারই প্রিপারেশন নিয়ে যাবেন। কোম্পানির ইচ্ছা, কোম্পানি কী করতেছে না করে এটা কোম্পানির বিষয়। আমরা রিটেন এবং ভাইবার প্রিপারেশন নিয়ে যাব। রিটেন পরীক্ষা এখানে নন ডিপার্টমেন্টের বিভিন্ন যে আপনার ওই যে প্যারাগ্রাফ থাকবে, আগের মতো প্যারাগ্রাফ থাকবে, তারপরে ইংলিশে বিভিন্ন সেন্টেন্স থাকবে, তারপর কোম্পানি সম্পর্কে থাকবে। আর মেকানিক্যালে যারা আছেন আপনারা ওয়েল্ডিং, পাম্প, গিয়ার, তারপর হচ্ছে বিয়ারিং, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। বয়লার, জেনারেটর, কম্প্রেসার, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, মানে যেগুলো পাম্প রিলেটেড বা মেশিন রিলেটেড এগুলো একটু দেখে যাবেন। আর গুগলে একটু সার্চ দিবেন যে ফার্মাসিক্যালের যে মেশিনারিগুলো একটু দেখবেন, ঠিক আছে। যাদের অভিজ্ঞতা আছে সেটা আলাদা বিষয়, আর যারা ফ্রেশার আছেন আপনারা একটু ডিপার্টমেন্ট রিলেটেড একটু পড়াশোনা করে যাবেন, যে বিষয়গুলো বললাম এগুলাই। আর এখানে ওই যে ছবি টবি ওইভাবে প্রশ্ন বেশি আসে না, এখানে ডিরেক্টলি আপনার এমসিকিউ টাইপের থাকে, রিটেন টাইপের থাকে। যেমন একটা গিয়ার বক্স কয় প্রকার, বা ওয়েল্ডিং কয় প্রকার, হ্যাঁ, বা বিয়ারিং কয় প্রকার, হ্যাঁ, বিয়ারিং কীভাবে কাজ করে, এগুলো প্রিন্সিপাল থাকতে পারে, ঠিক আছে। প্রিন্সিপাল যেটা মানে শর্টকাটে এখানে আগে 40 মার্কের ছিল, আর মানে টোটাল 100 ছিল। তো অনেক সময় ভাইবার জন্য 60% রাখা হয়, মানে 60 মার্ক, আর রিটেনের জন্য 40 রাখা হয়। তো এখন হয়তো সিস্টেম চেঞ্জ করতে পারে, এটা আমি আগেরটা বলতেছি। তো আপনারা রিটেনের যে বিষয়গুলো, রিটেনটা পাস করার চেষ্টা করবেন। রিটেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিটেনটা যদি ভালোভাবে পাস করতে পারেন তাহলে দেখা যায় সব জায়গায় একই সিস্টেম। রিটেন পাস করলে আপনি পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হবে। আর ভাইবাটা ওই যে আগে যেটা বললাম আর কি, নর্মালি যে প্রিপারেশন, ওই ডিপার্টমেন্ট আর সিবিটা অবশ্যই ভালোভাবে একটু দেখবেন। আর রিটেনের যে বিষয়, আর এই আপনার যে ডিপার্টমেন্টের মূল বিষয়গুলো একটু দেখবেন। মেকানিক্যালে আমি তো ইলেকট্রিক্যাল, তারপরে আমাদের যতটুকু আইডিয়া, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা আমাদের যারা জবে আছে এখানে যুক্ত হইতো, কিন্তু একজনে আজকে ওই যে শুক্রবার না, ওর ভার্সিটির ব্যস্ত আর কি, আরেকজন নাইট ডিউটিতে গেছে, তো এখানে এই জন্য ওরা যুক্ত হতে পারে নাই। তো আপনারা যেভাবে বললাম এগুলো যদি এভাবে একটু ভালোভাবে দেখে টেকে যান তাহলে আশা করি আপনারা রিটার্নটা ভালো হবে আর কি। আর ভাইবাটা ওই যে যেভাবে বললাম ওইভাবেই রাখার চেষ্টা করবেন। তো ফার্স্ট টাইমে যেগুলা পারেন ওগুলা বলবেন, যেগুলা পারবেন ওগুলা বলার দরকার নাই। আর স্যালারি যে বিষয়টা, এটা ওই যে হেলথ কেয়ারের মতোই ওইভাবেই, ঠিক আছে, কম বেশ থাকতে পারে। কারণ ওই যে বললাম না, HR পলিসি যখন তখন চেঞ্জ হয়, বুঝতে পারছেন। কারণ কোম্পানি যখন ব্যবসা খারাপ হয় অনেক কিছু কমায় দেয়, অনেক ফেসিলিটি HR পলিসি চেঞ্জ হয়ে যায়। আবার যখন ব্যবসা ভালো হয় দেখা আরও বেশি দেয়। যেমন স্কোয়ারে যেমন 7টা মনে বোনাস, 6টা না 7টা বোনাস। অনেক ফার্মাতে যেমন এসকেফে মনে 4টা মনে সম্ভবত, 3টা না 4টা। তো এই যে এক এক কোম্পানি, এটা ব্যবসার উপর নির্ভর, তাদের বছরে ইনকামের উপর কোম্পানি ফেসিলিটি, সুযোগ সুবিধা এগুলো প্রোভাইড করে। আর ফার্মাসিক্যালগুলো সব জায়গায় একই সিস্টেম, ঠিক আছে। এই 2টা 3টা বোনাস থাকে কমন, অনেক জায়গায় 4টাও থাকে, 5টাও থাকে। আর পারফরমেন্স একটা আছে। আর নাইট ডিউটি করলে এখানে নাইটে অ্যালাউন্স থাকে, খাবার দাবারের ব্যবস্থা থাকে। তারপর মোটামুটি আর প্রোডাকশনে যদি ভালো একটা অভিজ্ঞতা নিতে পারেন, যেহেতু এখানে অনেক মেশিনারি আছে, ঠিক আছে। আমাদের এসকেফের এক ভাই ছিল, উনি যুক্ত হয় নাই, উনি থাকলে হয়তো আপনাদেরকে ভালো একটা দিতে পারতো। কারণ ইউটিলিটিতে বয়লার, কম্প্রেসার, চিলার এগুলা থাকে, বুঝছেন। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে প্রোডাকশনে এগুলোও দেখতে হয়, এগুলোও করতে হয়। দেখা গেলো আপনি প্রোডাকশনে কিন্তু আপনাকে ফ্লোরে মেশিনও দেখা লাগতেছে, আবার চিলারও আপনাকে দিতে পারে, বা বয়লারও আপনাকে কাজ দিতে পারে। এটা আসলে কোম্পানি ম্যানেজমেন্টের উপর পুরোটাই সিদ্ধান্ত। আর এখানে আশা করি যদি আপনার চাকরি হয়ে যায় খুব ভালো হবে। এখানে এগুলাতে কাজ শেখার জায়গা, ঠিক আছে। আপনি যখন একটা ফার্মাসিক্যালে যাবেন, যাওয়ার পরে মোটামুটি সব কিছু আয়ত্তে থাকে। চিলারের যে বিষয়টা, একটা চিলার অপারেটর বা টেকনিশিয়ানের বেতন 35 থেকে 40 হাজার, তাও পাওয়া যায় না। চিলার টেকনিশিয়ান বা চিলার বা এইচবেক সিস্টেম, যেটা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ওইখানে শুধু PDF শেয়ার করা হয়। তো যারা আছেন আশা করি ওখান থেকে এটা অনেক উপকৃত হবেন। আর যারা যুক্ত নাই আসলে, তাই ওখান থেকে অনেকগুলো বই আমরা শেয়ার করি। ওই বইগুলো থাকলে হয়তো আপনারা আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেন আর কি। তারপর মেকানিক্যালের যে পার্টগুলো যেগুলো বললাম, বেসিক বিষয়গুলো দেখে যাবেন। আশা করি আপনারা প্রশ্নগুলোও কমন পড়বে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। যে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। সজীব ভাই বলেন।
আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন থাকলে বলতে পারে, এখানে সবাই ফ্রি, এখানে মনের মধ্যে রাখার দরকার নেই, আবার দেখা গেলো অফলাইনে যাওয়ার পর নক দিবেন। বলেন রেজানুল, বলেন। জি বলেন। আমি যেটা প্রথমে করছিলাম এটা হচ্ছে অনেকে বললো যে এখানে এমসিকিউ টাইপের হবে, এর বিষয়ে কিছু জানেন? এমসিকিউ আমি তো আপনাকে বললাম যে এগুলা কম্বাইন প্রশ্ন হয়, অনেক সময় শুধু এমসিকিউ হয়, তো ওইটা তো আপনার টেনশন নাই। আপনি যদি ভালোভাবে প্রিপারেশন থাকে, এমসিকিউ দেখা গেল পারলেন না, আবার রিটার্ন রাইটিংও পারলেন না, তখন কী করবেন? এই জন্য ওইটা ওইভাবে নেওয়া যাবে না। এমসিকিউ হোক বা রিটার্ন হোক, রাইটিং যাই হোক, আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করব। প্রশ্ন তো একই থাকবে, প্রশ্ন তো আর আপনাকে ইলেকট্রিক্যালে প্রশ্ন দিবে না যে আপনি ইলেকট্রিক্যালে উত্তর দেন। আপনার ডিপার্টমেন্ট প্রশ্ন থাকবে, আর নন ডিপার্টমেন্টও এটা আপনার উপস্থিত যে আইকিউ বা উপস্থিত বুদ্ধিতে আপনার ওগুলা পূরণ করতে হবে বা ওগুলা উত্তর দিতে হবে। ভাইয়া ওই যে টঙ্গীতে যে ফ্যাক্টরিটা, ওইটা একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে এক ভাই, ওনার সাথে গতকালকে প্রায় আধা ঘন্টার মতন কথা বলেছি। তো উনি বলেছে যে যত প্রশ্ন আছে সব কিছু এমসিকিউ আকারে দিবে, আইকিউ, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, তারপর ওই যে ম্যাথের যে সিরিজগুলো ওগুলো হচ্ছে যে ওগুলো দিবে, ওগুলো মানে দেখে যেতেই হবে। আর হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে, আর সেটা হতে পারে আপনার হতে পারে মেট্রো রেল নিয়ে, এনভায়রনমেন্ট, পপুলেশন, এগুলো নিয়ে হতে পারে, তবে একটা প্যারাগ্রাফ থাকবে আর সবগুলো এমসিকিউ আকারে থাকবে। আইকিউ টেস্টও ওইটা আপনার এমসিকিউ আকার হবে। আইকিউ টেস্টের যে বিষয়টা, এটার প্যারাগ্রাফ, এটা তো কমন, এটা তো আমরা প্রথমেই বলছি। এটা কোম্পানির সম্পর্ক হইতে পারে, বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, বা মেট্রো রেল নিয়েও হইতে পারে, বা আরও অন্য সোলার সিস্টেম নিয়েও, লাইফ এরকম। হ্যাঁ, সোলার সিস্টেমও হইতে পারে। ওইটা আসলে আপনাকে ওইভাবে মেন্টালি প্রস্তুতি নিতে হবে, যে একটু জাস্ট আইডিয়া নেবেন যে প্যারাগ্রাফগুলো কীভাবে হয়। প্যারাগ্রাফ কি, মেট্রো রেল কবে প্রতিষ্ঠিত হয়েছে, এর বর্তমানে কতটা লাইন চালু আছে, এই যে এইগুলো নিয়ে টোটাল ডিটেল। তো এগুলো একটু জাস্ট আইডিয়া নেবেন, আইডিয়া নিলে আশা করি এত সমস্যা হবে না। আর অবশ্যই সবাই যে জায়গাটায় ভুল করে সেটা হচ্ছে এই কোম্পানির প্রোফাইল, কোম্পানির ওয়েবসাইট কেউ ঘাটাঘাটি করে না, লিঙ্কডিন ঘাটাঘাটি করে না, যার কারণে কোম্পানির সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না, যার কারণে কোম্পানিগুলো নেগেটিভভাবে নেয়। কারণ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে যদি না জানেন, তাহলে তো এটা অনেকেই আছে কোম্পানি ভক্তি, তো দেখবে যে এই ছেলে তো কোম্পানি সম্পর্কে জানেই না, ও হুদায় আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে, ও রাগে করুক বা যেভাবে করুক। এই জন্য কোম্পানির প্রোফাইলটা, জি বলেন। আরেকটা বিষয়, ওই ভাইয়াটা বলেছিল যে ক্যালকুলেটর হচ্ছে যে ইউজ ওনারা করেনি, ওনারা যখন পরীক্ষা দিয়েছে ওনাদের করতে দেয়নি, কিন্তু আপনি ভালো বলতে পারবেন যে ক্যালকুলেটর কি ভাইয়া ইউজ করতে দেয় কিনা আপনার অভিজ্ঞতা থেকে? না, ক্যালকুলেটর শুনেন, ক্যালকুলেটরের যে যদি আপনার ওই রকম ম্যাথ থাকে, বড় ম্যাথ থাকে, যেমন আমাদের এসকেএফে আমাদেরকে করতে দেয় নাই, তারপরে যে স্কোয়ারও আমাদেরকে করতে দেয় নাই, তারপরে আমাদের রেনাটা ফার্মাতেও আমাদের সেম একই অবস্থা, তারপর হচ্ছে আপনার ইয়েতে ওই যে কি বলে ডিবিএল ফার্মা সেম, মানে দেয় না, ঠিক আছে, দেয় না। আবার অনেক সময় যারা গাইডলাইনে যারা থাকে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা বোর্ডে, ওনারা অনেক সময় সাজেস্ট, কিন্তু না নেওয়াটাই ভালো। আর এখানে অত বড় কোনো না, হালকা পাতলা, এটা আপনার ওই দিবে, আপনাকে এক্সট্রা কাগজ দিবে, বলবে যে অমুক সাহেব আপনি এখানে করেন, এই যে পিছনে রাফ করেন, রাফের জন্য জায়গা আছে ওইখানে করেন, এইভাবে আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে। আর এমসিকিউ আর আইকিউর যে বিষয়গুলা, যেমন আপনার যেমন আমাদের ইয়েতে ওয়াইকে বাংলাদেশে আইকিউটা ওরা ইয়েতে নিত, কম্পিউটারে বড় একটা স্ক্রিনে নিত, যে এখানে কত আছে, এটার পরে কত হবে, তারপর হচ্ছে মানে ওই, তারপরে যেমন ইয়েতে আপনারা যেটা দিবেন, আপনাদের সংখ্যা থাকতে পারে যে 13, 14 এর পরের বা এর পরে, মানে ঘুরায় টুরায় দিবে, বা একজন ব্যক্তি এইদিকে যাচ্ছে, হ্যাঁ একজন ব্যক্তি এইদিকে যাচ্ছে, যার পরে সে উল্টো, মানে ওইভাবে কিছু
চিত্র দিয়ে বোঝাবে, কিছু সেন্টেন্স দিয়ে বোঝাবে, ওইটা আসলে উপস্থিত যারা টেকনিক্যালটা মাথার বুদ্ধিটা খাটাইতে হবে আর কি, এতটুকুই। বুঝতে পারছেন? জি ভাইয়া জি। আর এমসিকিউ যেটা আশা করি সবাই পারবেন, ডিপার্টমেন্ট কেউ মিস করেন না। আর সাধারণ যে বিষয় পদ্মা সেতু, মেট্রো রেল, আর হচ্ছে আপনার কোম্পানির প্রোফাইল, ঠিক আছে, এই তিনটা জিনিস। আর প্যারাগ্রাফের কীভাবে শুরু করতে হয়, হ্যাঁ, সারাংশ, মাঝপথে কীভাবে কতটুকু কী লিখতে হয়, শেষে কীভাবে ফিনিশ দিতে হয়, এইটার নিয়মটা দেখবেন, ঠিক আছে। নিয়মটা যদি ঠিক থাকে তাহলে দেখা যায় যে বুঝবে যে না এই ছেলেটার প্যারাগ্রাফের নিয়মটা ঠিক আছে। আমরা অনেকে নিয়ম জানি না, হুদায় কি একটা দিয়ে শুরু করি, এটা করবেন না, ঠিক আছে, যতটুকু পারেন। কারণ এই প্রশ্নগুলা একদম এক করে দেখা হয়। ফার্মাসিক্যালের যে বিষয়টা, আপনার প্রশ্নগুলো একদম সূক্ষ্মভাবে দেখে। কারণ এখানে ওই যে বললাম না যে এখানে প্রতিযোগিতা বেশি, আর এখানে ট্যালেন্ট, মেধাবী ছেলেগুলাই বেশি নেয় আর কি। আর প্রোডাকশন মানে অনেকে এটা বুঝছেন না যে আপনারা ওই যে অন্যান্য কোম্পানির মতো হিসাব নিকাশে দিয়ে দেবে। হিসাব তো থাকবে, ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিজাইন, মেজারমেন্ট, হিসাব, ক্যালকুলেশন এটা থাকবে, কিন্তু এখানে ওই হিসাব না। এখানে একটা মেশিনের দায়িত্বে একটা মেশিন, পিএলসি মেশিন থাকবে, HMI সিস্টেম থাকবে, স্কাডা সিস্টেম থাকবে, হ্যাঁ, বিশেষ করে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। একটা প্রোগ্রামীয় যেমন ইনভার্টার আছে বা বিএফডি যেটা আছে আর কি, বা সার্ভো মোটর যেগুলো আছে, হঠাৎ করে মনে করেন যে একটা মেশিন রানিং অবস্থা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মোটরে কি বেসিক যে বিষয়, মোটরটা কেন চলতেছে না, বা ওইখানে অ্যালার্ম আসছে, হ্যাঁ, পিএলসি প্রোগ্রামিংয়ের সমস্যা হচ্ছে, বা মোটরটা অনেক গরম হয়েছে যার কারণে ওইখানে বিএফডি বন্ধ হয়ে গেছে। তো এই যে এই রিলেটেড আপনারা প্রোডাকশন মেশিনারি কাজগুলা, তো এটাকে অনেক কোম্পানি আছে শুধু প্রোডাকশনে অনেক কষ্ট করতে হয়। অনেক জায়গা আছে আপনি বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আপনার কি বলে মেশিনারি যেগুলা, ওগুলোর সাথে যারা যুক্ত থাকে, আশা করি আমাদের এখানে বেক্সিমকো গ্রুপের কাউসার মনে হয় যুক্ত নাই। কাউসার থাকলে আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারতো। সে বেক্সিমকোতে প্রোডাকশনে আছে, কিন্তু সে মেশিনারিতে আছে, হ্যাঁ, সে নাই। আমি দেখি সে অনেক ব্যস্ত থাকে। তো আছো কাউসার আছে? না, আমি 26 আমি বেক্সিমকোতে ছিলাম, কিন্তু যে আপনার হ্যাঁ সাব্বির, আপনি তো ছিলেন, জি বলেন। প্রোডাকশন বলতে ওখানে মেশিন অপারেটর, মেশিন অপারেট করতে হবে, নিজে মেশিন চালাতে হবে, এবং ওই আপনার ওখানে বিএমআর আছে, পিবিবিআর আছে, ডকুমেন্টটাও নিজের করতে হবে। তাহলে দেখছেন তো কত কাজ করতে হয়। একটা মেশিন নিজে অপারেট করলেন, আবার বন্ধ হয়ে গেল, আপনাকে সলভ করতে হবে কি হইলো না হইলো। এগুলো তো মেশিনগুলো সূক্ষ্ম মেশিন, হ্যাঁ, বড় মেশিনও আছে, আবার সূক্ষ্ম মেশিনও আছে। এই জন্য প্রোডাকশন মানে একবারে খারাপ ভাববেন না যে আমি একবারে মনে হয় বস্তা টানতে হবে, এরকম কিছু না ভাই, ঠিক আছে। তো ওইভাবে প্রিপারেশন নেবেন। আর যারা প্রোডাকশনে যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল। আর আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আমার অনেক ভালো লাগলো, আরও সবাই একসাথে যুক্ত হইলে অনেক ভালো লাগতো। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও যারা বর্তমানে জবে আছে। আসলে মেইন সমস্যা কি, সবাই এখানে আসতে চায় না কেন? অনেকে চাকরির ভয় থাকে, আবার কিছু লোক আছে যেমন আমাদের ইসিবির প্রত্যেকটা গ্রুপে অনেক কোম্পানির সিনিয়র ম্যানেজার, যেমন বাদন গ্রুপের কালকে একটা ছেলে পোস্ট করছে যে এই কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, কেউ ইন্টারভিউ কল পাইছেন কিনা। তো ওইখানের এইচআরে নক দিছে, হ্যাঁ আমি আমার স্যার এই ইন্টারভিউ না নিলে আমি কালকে ইন্টারভিউ নিব। তো এইভাবে আমাদের ইসিবির প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেক সিনিয়ররাই যুক্ত থাকে। যেমন নাসির গ্লাসের কয়েকজন ছিল আমাদের সাথে কাজ করছে। তো ওদেরকে ওইখানে সিনিয়ররা এমন করতো যার কারণে ওরা আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। মানে ওইখানে সিনিয়ররা বলতে তুমি কাজ করো না, আমি আজকে লাইভে রেকর্ড ভিডিও যদি হইতেছে আমি বলি, তো ওদেরকে এইভাবে চাপ দিত, হ্যাঁ তোমার কত বড় সাহস, তুমি ডিউটি রেখা ইসিবিতে সময় দিতেছো, ওইখানে সাজেশন দিতেছো, তুমি ইন্টারনাল বিষয় শেয়ার করতেছো, চাকরি ভয় দেখাইতো সিনিয়ররা, ঠিক আছে। ওই সমস্ত মানে কি বলবো, মুখের ভাষা খারাপ হইতে হয়। ওই সমস্ত সিনিয়ররা ওরা চায় যে ডিপ্লোমারা বা সাধারণ ইয়ারা সবসময় নিচে পড়ে থাক। তো এই জন্য আমরা আসলে আপনারা দেখেন এই যে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং, আজকে যারা আপনারা এখানে যুক্ত হয়েছেন,
আরও তো অনেকগুলো গ্রুপ আছে, কয়টা গ্রুপে কীভাবে কী করে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করি। তারপর ওই যে কিছু কিলিকবাজ লোক থাকে যারা কিনা এগুলা সহ্য হয় না, যে এই যে আজকে আমরা যে এখানে আপনাদের নিয়ে আমরা মিটিং করলাম, এখানে আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি, আপনারা একটু উপকৃত হয়েছেন এবং এখান থেকে একটা আইডিয়া আপনারা নিয়ে গেছেন, তাই না? এটাই তো স্বাভাবিক। তো এই জিনিসগুলো অনেকে সহ্য হয় না। তো আমরা আগামীতে চেষ্টা করব আমরা আরও ভালোভাবে এই মিটিংগুলো অ্যারেঞ্জ করা, যাতে করে সবাই ভালোভাবে এখান থেকে একটা সাপোর্ট পাইতে পারে, উপকৃত হয়। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা ভালোভাবে লিখিত পরীক্ষা দেন, ভাইবা দেন, যাতে করে আপনারা পরবর্তীতে অন্যদেরকে সহযোগিতা করতে পারেন। তো কারো কোনো কিছু বলার থাকলে বলেন, আমরা শেষ করে দিব। আর 14 তারিখে যার ইন্টারভিউ আছে তানজিল ভাই, আপনি আমাকে মিটিং শেষে একটু নক দিয়েন, ঠিক আছে? আমরা আমাদের 2 জন ভাই আছে, ওদের সাথে আমি আপনাকে কানেক্ট করে দিব। আশা করি ওখান থেকে একটা ভালো সাজেশন আপনি পাবেন আর কি। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দিব। ভাই আমি একটু বলতাম আপনারে। জি বলেন। এখন হয়েছে কি, আমি তো ওখানে কোনো সিভি জমা দিই নাই ভাই, বুঝছেন? জি। হ্যালো ভাই,